আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। প্রথম কথা, এই যে আমার সামনে যে মহিলা দাঁড়িয়ে আছে, আমি মনে প্রাণে বিশ্বাস করি ওনার থেকে আর জঘন্য মহিলার একটাও নেই। দ্বিতীয় কথা, আমার মাকে ঠকিয়েছে এরা দুজন। আমার মা অন্ধ ছিল, সুযোগ নিয়েছে এরা। এদের কর্মফল কথা বলবে। আমি আর কোনো প্রশ্নের জবাব দিতে চাই না। যা বলেছি তা আপনাদের জন্য যথেষ্ট। নাও প্লিজ গো, নয়তো অন্য ব্যবস্থা নিতে হবে। আয়েশের এই কয়েকটা কথাতেই মিডিয়ার লোক প্রায় সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছে। সকলে ধীরে ধীরে বেরিয়ে যায় মিসেস মালিহা ও সাহাদ সাহেবকে কথা শুনিয়ে। সকালের মুখে একটাই কথা ছিল, আপনি নারী ও আপনি বাবার নামে কলঙ্ক। এমন জঘন্য কাজ কি করে করতে পারলেন? এতদিন আপনাদের ভালো মানুষ ভেবে এসেছি, ভাগ্যিস সত্যিটা বেরিয়ে এসেছে, নয়তো মুখোশের আড়ালে থাকার চেহারার হদিস পাওয়া যেত না। সব মিডিয়া লোক ও সাংবাদিক চলে গেলে ঘাড় এদিক ওদিক নাড়ায় আয়াস। বড্ড ক্লান্ত লাগছে তার। সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলে সাহাদ সাহেব বাধা দেন। আয়াস, মালিয়া আমায় সব বলেছে, এসব তোমার কাজ। তাছাড়া আপনাদের বিরুদ্ধে এত দুঃসাহস কেই বা দেখাতে যাবে বলুন? কেন করছো এসব? অতীত টেনে এনে কি বোঝাতে চাইছো তুমি? আর তুমি অভিযোগ করেছো যে কাজলকে মালিহা মেরেছে। কেন মিথ্যা অভিযোগ করে সিনক্রেট করছো তুমি? কাজলের মৃত্যু অ্যাক্সিডেন্ট ছিল। চুলার আগুন ওর শাড়ির আঁচলে লেগে আগুন লেগেছিল, আর মালিহা সেখানে ছিল না। ওই মহিলা যেখানেই ছিল মায়ের সামনে আমি দেখেছি। বন্ধু হয়ে একবারও হাত বাড়ায়নি। ধিক্কার জানাই এমন বন্ধুত্বকে। আর এটা সবে শুরু, অতীত বের করছি, বর্তমান কুকর্মও বের করে ফেলবো। আপনি তো জানেনও না আপনার স্ত্রী আপনার একমাত্র উত্তরাধিকারী মানে আমি। আমাকে মারার চেষ্টা করেছে আমারই শত্রুর সাথে হাত মিলিয়ে। নাকি বলবো জানেন, আপনিও কি তাতে যোগ ছিলেন? কথাটুকু বলে মৃদু হেসে উপরে ওঠে আয়াস। সাহাদ সাহেব শতবার ডাকা সত্ত্বেও আর কোনো প্রশ্নের উত্তর দেয়নি সে। রুমের এক কোণে বসে থেকে আয়াসের অপেক্ষা করছি আমি। কাঙ্ক্ষিত সময়টি চলে এলেই অবশেষে উনি রুমে ঢুকলেন নিজের বিধ্বস্ত চেহারা নিয়ে। ক্লান্তি ছড়িয়ে পড়েছে সর্বত্র তার চেহারায়। চোখ দুটো আমার ওপরে স্থির করে রাখতেই আমি সন্দেহের সঙ্গে বললাম, আজ 1 ঘন্টা লেট করেছেন আপনি? ঘড়ির দিকে তাকান আয়াস। সে ঠোঁট কামড়ে হেসে বলে, বাহ, আজকাল তুমি আমার বাড়ি আসার সময়ও খেয়াল রাখো। আমাকে মিস করছিলে নাকি আমার সাথে রোম্যান্স করাকে? আপনার মতো অসভ্য মন নিয়ে থাকি না। কথার ঘোরাচ্ছেন আপনি। বললেন না লেট কেন হলো? আগে তো পারলে আগে আগে চলে আসতেন, আজ লেট হলো। কাজের ফাঁকে নিশা পাখি, কেসটা খুব ডিফিকাল্ট আর আমার হাতের বাইরে চলে যাচ্ছে। আমি ফিচেল দৃষ্টিতে তাকালাম। উনি নিচের শার্ট খুলতে খুলতে এগিয়ে আসছেন। নিচের কালো কোট সোফায় ছুঁড়ে দিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে আমার পাশে এসে বসেন। সঙ্গে সঙ্গে নাকে আসে বিদঘুটে গন্ধ। নাক সিটকে চোখ বড় বড় করে তাকাই আমি। বিস্ময়ের সাথে বলি, আপনি সিগারেট খেয়েছেন? আয়েশ কিছুটা ভ্যাবাচাকা খেয়ে তাকান। নিজের শার্টের গন্ধ শুকতে থাকেন। তারপর বলেন, ওহো, আজকেও পারফিউম লাগাতে ভুলে গেছি, সব বৃথার জন্য। প্রথমে তো সিগারেটের কথা শুনে আমার মাথা খারাপ করে দিয়েছেন। দ্বিতীয়ত মৃধার কথা শুনে মেজাজ তুঙ্গে উঠে গেল আমার। চোখ রাঙিয়ে বললাম, মৃধা কাছে ছিল তাই ভুলে গেছেন? আয়েশ বিস্ময় নিয়ে বলেন, না, ও প্রশ্ন করছিল। আসার পর থেকে মৃধা মৃধা বকে যাচ্ছেন। এখন কি মৃধাকে 1 বছরের বউ বানানোর প্ল্যানিং করছেন? তুমি তো জানতে চাইলে যে। আয়েশকে কথা বলার সুযোগ না দিয়ে আমি উঠে চলে এলাম। রাগে অভিমানে নিচের আর আয়েশের সমস্ত চুল ছিঁড়তে ইচ্ছে করছে আমার। ওনার মুখে নিজের নাম ছাড়া অন্য কারো নাম নিতে পারি না। আমি আয়েশের পিয়ানো যেখানে রাখা থাকে সেখানে চলে এলাম। পিয়ানোর সামনে বসে ইচ্ছে মতো সেটাতে আজে বাজে সুর তুলতে লাগলাম। পিছু পিছু এলেন আয়াস। খানিকটা নিচু হয়ে আমার হাতে হাত রাখলেন। এ তো আমার থেকেও বড় হিংসুটে। আই এম সারপ্রাইজড নিশা পাখি। আমি উত্তর দিলাম না। উনি আমার হাত তুলে আমার হাত ধরে সুন্দর করে সুর তুলতে লাগলেন। আমি চোখ মুখ লাল করে বসে রয়েছি। আচমকা উনি বললেন, ইউ লুকিং প্রিটি। আমি তবুও কিছু বললাম না। আমার কাঁধে এবার একের পর এক পরশ দিতে থাকলেন ঠোঁট দিয়ে। এবার না পেরে কেঁপে উঠে ঘুরে বসতেই এক হাতে আমার মাথা চেপে ধরে নিজের কাছে টেনে নিলেন উনি। আমি ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আচ্ছা আপনার সৎমা।
আমার কথা পূর্ণ করতে দিলেন না উনি। এগিয়ে এলেন, মিশিয়ে নিলেন নিজেকে আমার সঙ্গে। আয়েশ মুচকি হেসে বললেন, আই থিঙ্ক স্পেশাল কিসের পর রাগ পড়ে যায় আমার নিশা পাখির। আমি সরে গেলে আরো এগিয়ে এলেন উনি, মত্ত হয়ে পড়লেন আমাতে। ভালোবাসার পরশ এঁকে দিলেন সারা মুখে, এমন স্পর্শ যা মনে শিহরণ জাগায়। একেই তো বলে ভালোবাসা নামক ভয়াবহ অনুভূতি। সকাল সকাল প্রমাণ পেয়ে আয়েশের বাড়িতে এসেছে মৃধা। ড্রয়িং রুমে চুপটি করে বসে আয়েশের অপেক্ষা করছে সে, আর মুচকি মুচকি হাসছে। আজ আয়েশের পছন্দের রঙে নিজেকে মুড়িয়ে এসেছে সে। হলুদ রঙের লং ড্রেস আর গলায় হলুদ ওড়না জড়িয়ে নিয়েছে মৃধা। হাতে হলুদ কাচের চুড়ি আর হলুদ টিপ। আয়েশ কি দেখবে তাকে? দেখে কি কোনো মন্তব্য করবে? ভেবেই লজ্জায় গাল দুটো লাল হয়ে যায় মৃধার। তৎক্ষণাৎ আগমন ঘটে আয়েশের। সিঁড়ি বেয়ে নামছে দ্রুত গতিতে। সবেমাত্র হয়তো শাওয়ার নিয়েছে সে কারণে চুলগুলো ভেজা, কপালে নিচু হয়ে পড়ে আছে এক শাড়িতে। কি স্নিগ্ধময় পুরুষ! লজ্জা বিসর্জন দিয়ে তাকিয়ে থাকে সে আয়েশের দিকে। তারপরেই চোখ নামিয়ে নিয়ে নিচে তাকায়। আয়াস এসেই সোফায় পায়ে পা তুলে বসে পড়ে। হাতে তার চশমা, সেটা দ্রুত পড়ে নেয় চোখে। এবার তাকে আবার অন্যরকম লাগছে। একজন মানুষের দুরকম সৌন্দর্য, সেটাই উপভোগ করছে মৃধা। আয়াস হাত বাড়িয়ে বলে, ছবিগুলো? মৃধা কাঁপা কাঁপা হাতে ছবিগুলো দেয়। সে সব মনোযোগের সাথে চেক করতে শুরু করে সে। মৃধার দৃষ্টি আটকে থাকে আয়েশের ওপর। সকালে আয়েশের কড়া কফি খাওয়ার অভ্যেস, সেটাই বানিয়ে রান্নাঘর থেকে বের হচ্ছিলাম আমি। কিন্তু সেখান থেকে বের হতেই মৃধাকে দেখে পা থামলো আমার। সে এই বাড়িতে কি করছে? আয়েশের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে মেজাজটা অজান্তে বিগড়ে গেল। দাঁতে দাঁত চেপে সেখানেই গেলাম। আমায় দেখে হতভম্ব হয়ে চেয়ে রইল মৃধা। তারপর বলল, তুমি এখনো আছো? আমার তো এখানেই থাকার কথা। আয়াস যেখানে আমিও সেখানে। আমার কথা শুনে ছবি থেকে মুখ তুলে তাকালেন আয়াস। আমার হাতে কফি দেখে উনি হাত বাড়িয়ে কফি চাইলেন। আমি কফিতে চুমুক দিয়ে তারপর ওনার হাতে ধরিয়ে দিলাম। উনি নির্দ্বিধায় কফিতে চুমুক দিয়ে খাওয়া শুরু করে বললেন, লুক এট দিস পিকচার। এখানে মেয়েটাকে কেমন নার্ভাস লাগছে, মনে হচ্ছে খুব ভয়ে আছে। মৃধা ছবিটা দেখার জন্য আয়েশের কাছে এগিয়ে যেতেই মাথায় আগুন ধরলো আমার। মৃধা ছবিটা দেখে বলল, ইয়েস স্যার, ঠিক বলেছেন। আয়েশ আবার ছবিতে মনোযোগ দিলেন। মৃধা বেশ কিছুক্ষণ চুপচাপ থেকেই বলল, স্যার, কাল যেন আপনি নিজের পছন্দের রং কি বলেছিলেন? হলুদ, মনে নেই? আমি আরো সরু দৃষ্টিতে তাকিয়ে মৃধাকে লক্ষ্য করলাম। ও আজ হলুদ ড্রেস পরে এসেছে, হয়তো আয়েশের জন্য। রাগে দুঃখে ফেটে পড়লাম আমি। মৃধা কেমন জানি হতাশ চোখে তাকাচ্ছে, হয়তো আয়েশ ওর দিকে একবারও চেয়ে দেখেনি তাই। আয়েশ ছবি থেকে মনোযোগ সরিয়ে বলল, ও হ্যাঁ, হলুদ রঙটা পছন্দ ঠিকই, তবে সেটা একজনের জন্য, তাকেই মানায় হলুদ রঙটা। যেদিন তাকে হলুদ রঙে দেখেছিলাম, সেদিন হলুদ রঙটা আমার দেখা সব থেকে সুন্দর রঙের পরিণত হয়েছিল। সে কে স্যার? উৎসুক হয়ে প্রশ্ন করে মৃধা। আমি আয়েশের পরিবর্তে দম ফেলে বলি, সে আমি। উনি আমার কথা বলছেন। দেখো মৃধা, একটা কথা না বললেই নয়। হয়তো তুমি আয়েশকে পছন্দ করো, কিন্তু তোমারও এটা মাথায় রাখতে হবে উনি এখন বিবাহিত, আর আমি ওনার বিবাহিত স্ত্রী। তোমায় বলবো বলবো করে বলা হয়নি, কিন্তু এটাই সত্যি। আমি ওনার কাজিন নই, আমি ওনার ওয়াইফ। উনি আমাকে ভালোবেসে বিয়ে করেছিলেন। আমি আয়েশের ওয়াইফ, তাই ওনাকে আকৃষ্ট করার চেষ্টা বন্ধ করলে ভালো হয়। ইউ নো দ্যাট মেয়েরা আজ যাই হোক নিজের স্বামীর ভাগ কখনো দিতে পারে না, বা তার সাথে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারে না। আমিও পারি না, কারণ একটাই, উনি আমারই প্রেমিক পুরুষ। স্তব্ধ নয়নে আমার দিকে তাকিয়ে রয়েছেন আয়াস। ওনার চোখে আকাশ ভরা বিস্ময়। গোলাপি ও কালো বর্ণের সংমিশ্রণে ঠোঁটজোড়া একে অপরের থেকে আলাদা হয়ে হা হয়ে রয়েছে। আলতো করে কাঁপছে সেই ঠোঁটজোড়া। এক পর্যায়ে হাত থেকে পড়ে গেল ছবিগুলো। চোখ মুছে ফেলেন উনি। সোফায় ঠেস লাগিয়ে বসেন। ওনার এমন অদ্ভুত আচরণে একটা সময় আমিও ভ্যাবাচেকা খেয়ে যাই। মনে করতে থাকি আসলে আমি কি বলে ফেলেছি। স্মৃতিচারণ করতেই মৃদু কেঁপে উঠলাম আমি। এত হিংসি, এত পসেসিভনেস আমার মধ্যে কি করে এলো? এত রাগ তো হওয়ার কথা নয়। গা এলিয়ে সোফায় বসে আছেন আয়াস, চোখ এখনো বন্ধ করেই আছেন। আমি ওনাকে ডাকতে গেলাম,
আপনি আমাকে ডেকো না প্লিজ আনিশা, এই মুহূর্তে অনুভব করতে দাও। আমি ফিল করতে চাই। তোমার কথাগুলো এখনো আমার কানে পাচ্ছে, তোমার শব্দকে আমি ফিল করছি। প্লিজ কিছু বলবে না আজ? চোখ বুজে থেকেই বললেন আয়াস। আমি এবার সরু করে তাকালাম মৃধার দিকে। ওর প্রতি অত্যন্ত রূঢ় হয়ে পড়েছি আমি। সেও নিস্তব্ধ হয়ে পড়েছে, চোখে টলমলো করছে পানি, তার কোনো নড়াচড়া নেই। একটু পরেই সে মাথা তুলে আমার দিকে চেয়ে হাসার চেষ্টা করে মিহি সুরে বলল, তুমি মজা করছো আনিশা? প্র্যাঙ্ক করছো আমার সাথে? নিশ্চয়ই মজা করছো। তোমরা তো কাজিন, তাই না? আর স্যারের মতো একজন মানুষ যদি বিয়ে করেন তাহলে তো পুরো শহর জানার কথা। মজাটা করো না, আমি ধরে ফেলেছি। তার কথাই লুকিয়েছিল অজস্র যন্ত্রণা। কেউ যদি আচমকা জানতে পারে তার পছন্দের মানুষ আসলে অন্য কারো, তাও বহুদিন ধরে অন্য কারো, তাহলে তার মন বেঁধে রাখা অনুভূতিগুলো টুকরো টুকরো হয়ে যায়। সেটাকে দুঃস্বপ্ন মনে হয়, হয়তোবা মৃধার ক্ষেত্রেও তাই। কিন্তু আমার কেন যেন বিন্দুমাত্র দুঃখ লাগলো না মৃধার জন্য। এখনো সেই মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি আবারও কপট হয়ে বললাম, এটা মজা নয়, এটা সত্যি। সামনে যেই মানুষটাকে দেখছো সেই মানুষটা 1 বছর আগে আমায় এক প্রকার জোর করে সুইসাইডের ভয় দেখিয়ে বিয়ে করেছেন। এই মানুষটা এখন যেমন আছে আগে তেমন ছিলেন না। আমাদের বিয়ের কথা কেউ জানতো না, কারণ আমি তখন অন্ধ ছিলাম আর আমার বয়স তখন অনেক কম ছিল। এটা যদি জানাজানি হতো তাহলে সব থেকে বেশি হ্যারাস আমায় হতে হতো। এমনকি বিয়ের পরপরই মিডিয়ার লোকেরা খবর পেয়ে এই বাড়িতেও এসেছিল। আমায় যাতে এসব বাজে প্রশ্নের মুখোমুখি না হতে হয়, তাই উনি বিষয়টা পুরোপুরি লুকিয়ে যান। আর তুমি অনেক খোলা মনের মেয়ে মৃধা, আর আয়াস সকলকে নিজের ব্যক্তিগত কথা বলেনও না। এটা ওনার স্বভাব, তাই তোমাকেও জানায়নি, হয়তো ইনসিকিউরিটির জন্য। আশা করছি তুমি এবার থেকে মাথায় রাখবে যে যাকে নিজের পছন্দের তালিকায় রেখেছ সেই মানুষটি আমার, শুধু এবং শুধুই আমার। If he is a big selfish man, then I am more selfish wife than him. বলেই আয়েশের দিকে এক পলক তাকালাম। উনি এবার চোখ পেলে আবার শূন্য দৃষ্টিতে থুতনিতে হাত দিয়ে চেয়ে আছেন আমার দিকে। ওনার দিকে একবার চোখ রাঙিয়ে হনহনিয়ে সিঁড়ি বেয়ে দৌড়ে নিজের ঘরে চলে এলাম আমি। এসেই চরম আকারে লজ্জা পেয়ে গেলাম। এত কথা কি করে বললাম আমি? হাও ঢোক গেলে এবার মাথা চাপড়াতে ইচ্ছে করছে। ঠোঁট কামড়ে দাঁড়িয়ে থাকলাম এবার। কিভাবে নির্লজ্জের মতো বারবার বললাম উনি আমার প্রেমিক পুরুষ, আমার স্বামী। এসব ভাবতে ভাবতে বুঝতে পারলাম একটা নির্লজ্জ ব্যক্তির সঙ্গে থাকতে থাকতে আমিও নির্লজ্জ হয়ে যাচ্ছি, লজ্জা হারিয়ে যাচ্ছে আমার। ব্যালকনিতে এসে চোখ বন্ধ করে থাকলাম আমি। বিড়বিড় করে বললাম, নিজের কাউকে ধরে রাখতে মাঝে মাঝে নির্লজ্জ হলে ক্ষতি কি? মুখে চাই বলি না কেন, ভেতরে এক প্রকার লজ্জায় মরি মরি অবস্থা আমার। আচ্ছা আয়াস এখন কি করছেন? আর মৃধা, সে কি করছে? হয়তো ওর খারাপ লেগেছে, আমারও বা কি করার? এসব আমি চোখের সামনে দেখতে পারছিলাম না। এত সব ভাবনা ভাবতে ভাবতে চোখ গেল বাগানের সরু মার্বেল পাথরের করা রাস্তার দিকে। মৃধা জোরে জোরে হেঁটে বেরিয়ে যাচ্ছে, যেন খুব তাড়া তার। কিসের তাড়া? এক প্রকার ছুটে বেরিয়ে যায় মেয়েটা। আমি তা দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলি। সে হয়তো পড়ছে প্রেম নামক জ্বলন্ত আগুনে, কিন্তু তবুও আমি আয়েশকে অন্যের সাথে দেখতে নারাজ। কিছু মুহূর্তের মাঝে মেইন গেট দিয়ে বেরিয়ে যেতেই অদৃশ্য হয়ে যায় মৃধা। আমি কিছু ঘুরতেই আমার কাঁধে কোনো কিছুর ভর বুঝতে পেরে নিশ্চিত হতেই গেলাম কাঙ্ক্ষিত মানুষটির আগমন ঘটেছে। সেখানেই চুপ করে গেলাম, আমি আর ঘুরলাম না। এই মুহূর্তে ওনার চোখে চোখ রেখে কথা বলার মতো অবস্থা নেই আমার। কাঁধে একের পর এক চুমু এঁকে দিয়ে আমার কানে নিচে ঠোঁট ঘেঁষে খুব ধীর কণ্ঠে বললেন, আজ আরেকটু হলে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত খুশির চোটে। তুমি কি আমার হার্ট অ্যাটাক করানোর প্ল্যানিং করে সকালে ঘুম থেকে উঠেছো নিশা পাখি? আমি নিশ্চুপ কিছুক্ষণ চুপ থেকে মিহি সুরে নির্বিঘ্নে উত্তর দিলাম, আমি কেন এসব প্ল্যানিং করতে যাব? করেছো, আর আমার কথা আমাকে ফিরিয়ে দেওয়া। আই এম মোর সেলফিশ ওয়াইফ দ্যান হিম, নট ব্যাড। দেখুন আমি ওই কথা তুমি ওই কথা? আমি গলা খাকারি দিয়ে স্পষ্টভাষী হয়ে বলার চেষ্টা করলাম। আমি ওই কথা বলেছিলাম কারণ মৃধার মতো মেয়েকে আপনার হাত থেকে বাঁচাতে। বলেই দম ছাড়লাম আমি। আয়াস তা শুনে আমার নিচের দিকে ঘুরিয়ে নিলেন। আমার বাহু ধরে তীক্ষ্ণ দৃষ্টি পর্যবেক্ষণ করে বললেন, হোয়াট ডু ইউ মিন? সিম্পল,
আপনার মতো লজ্জার কারখানা আর অসভ্য মানুষের খপ্পরে একমাত্র আমিই পড়েছি। তাই মৃধাকে আপনার খপ্পরে পড়তে দেব না। আমতা আমতা করে কথাগুলো বলতেই আয়েশ আমার দিকে দৃঢ় দৃষ্টি নিক্ষেপ করতেই কণ্ঠে মিইয়ে গেল আমার বাহু থেকে হাত সরিয়ে কোমরে হাত রাখলেন উনি। খামচে ধরে নিজের কাছে টানতেই ওনার বুকে গিয়ে পড়লাম আমি, চেপে ধরলাম ওনার গেঞ্জি। অবাক নয়নে তাকাতেই উনি দাঁতে দাঁত চেপে বললেন,